গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডালটন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার 15, 15তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে কিন্তু আমরা মিক্সড জিকে প্র্যাকটিস করব। তো এর আগে আমরা এই বিগত প্রায় এক মাস ধরেই আমরা ক্লাস করছি বিভিন্ন টপিক, স্ট্যাটিক পার্ট হোক বা ইতিহাস, সংবিধান বা তোমার অর্থনীতি থেকে কিছু কিছু টপিক নিয়ে। তো আবার কিন্তু এই না যে মিক্সড জিকে চলছে মানে শুধু মিক্সড জিকেই চলবে। এবার আমরা টপিক ক্লাস তোমরা সপ্তাহে হয়তো 3টে পেলে, 3টে মিক্সড প্র্যাকটিস সেটও পেলে, এইভাবে কিন্তু ক্লাসগুলো চলবে। ওকে, তো আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 15। প্রত্যেকে যারা কারেক্ট আছো, আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ ফেব্রুয়ারি মাসের সকাল 7:30 থেকে আমার ক্লাস থাকছে এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে। আমরা যে পেড কোর্স করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, এই অ্যাপ প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারছো। এবং এখানে আমাদের কিন্তু প্রচুর ব্যাচ অ্যাভেলেবেল আছে, যে কোনো পরীক্ষার জন্য তোমরা দেখে নিতে পারো। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, ওভারঅল কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এমনভাবে ডিজাইন করা আছে যে কোনো ক্ষেত্রে তুমি সেন্ট্রাল বা রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য এই ব্যাচ কার্যকরী। এএনএম জিএনএম পরীক্ষার্থীদের জন্য একটা ব্যাচ আছে। এসএসসি ফাউন্ডেশন স্পেশালি জিডি অ্যান্ড এমটিএস এর জন্য এই ব্যাচ 25-26 একদম নিউ ব্যাচ, গত সপ্তাহে ফেব্রুয়ারি 5 তারিখ থেকে শুরু হয়েছে। আচ্ছা, এনটিপিসি গ্রুপটির জন্য এই বছরের নিউ ব্যাচ, এটা গত বছর ব্যাচ ছিল আমাদের, এবছরের নিউ ব্যাচ, এটাও ফেব্রুয়ারি 5 তারিখ থেকে, অর্থাৎ এই তো 1-2 সপ্তাহ আগে শুরু হয়েছে। আচ্ছা, ডব্লিউবিকেপির প্র্যাকটিস ব্যাচ, ফ্ল্যাগশিপের ডেসক্রিপটিভ ব্যাচ, রেল এসএসসির প্র্যাকটিস ব্যাচ, ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড, প্রচুর ব্যাচ আছে এছাড়াও। তো আমরা প্রত্যেকে দেখে নাও। এই যে যদি প্রস্তুতি চাও আমাদের কাছে, এই অ্যাপ ডাউনলোড করে সেখানে তোমাকে যুক্ত হতে হবে। আচ্ছা, আমরা আজকের এমসিকিউ প্র্যাকটিস শুরু করছি। প্রত্যেকে যারা কানেক্ট আছো সেশনটি লাইক শেয়ার করে দাও এবং শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো পরীক্ষা আসতে পারে। প্রথম প্রশ্ন, সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? বিজয় হাজারে ট্রফি এটা কিসের সঙ্গে রিলেটেড, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। এই বিজয় হাজারে ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত আগে বলো? ক্রিকেট, ফুটবল, হকি নাকি তোমার টেনিস, কোন খেলার সঙ্গে যুক্ত? বিজয় হাজারে ট্রফি এটি হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, অর্থাৎ এটি একটি ক্রিকেট টুর্নামেন্ট, এটি একটি ক্রিকেট টুর্নামেন্ট। এই বিজয় হাজারে একজন বিখ্যাত ক্রিকেটার ছিলেন। ভারত স্বাধীনতার সময় 1947-48-এ অস্ট্রেলিয়ার মাটিতে, সেই সময় তো টেস্ট ক্রিকেটই হতো, তো সমস্ত রকম ইনিংসে সেঞ্চুরি ছিল তার। তো বিজয় হাজারে তার নামেই আমাদের ভারতের ট্রফি হয়, যেটা বিভিন্ন রাজ্যের মধ্যে সীমাবদ্ধ, যেমন কর্ণাটক, বিদর্ভ, গুজরাট থেকে মুম্বাই, পাঞ্জাব। তো এর মধ্যে এবছর 2024-25 মরশুমে জয়ী দল হচ্ছে কর্ণাটক। বিদর্ভকে হারিয়েছে কর্ণাটক, মোট 5 বার এই বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্প্রতি প্রশ্ন আসতে পারে যে 2024-25 সেশনের বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? উত্তর হবে কর্ণাটক, বিদর্ভকে হারিয়েছে। পরবর্তী প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট। সম্প্রতি 78তম সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এখান থেকেই প্রশ্ন হয় যে সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে ফুটবল খেলা। সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? এটাও 2024-25 এই মরশুমে। এই সন্তোষ ট্রফি, যেটা মোটামুটি আমাদের ভারতের যে 28টি অঙ্গরাজ্য অ্যান্ড 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, এদের মধ্যে টুর্নামেন্ট হয়। ঠিক আছে, রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি, সকল রাজ্যের জন্য একটা একটা দল, এবং মূলত প্রায় সকলই বলা যেতে পারে, এবং ইউনিয়ন টেরিটরি 8টির জন্য 8টা দল। তো এদের মধ্যে যে তোমার টুর্নামেন্টটা হচ্ছে
সন্তোষ ট্রফি। এই সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। এবারে চ্যাম্পিয়ন কে? পশ্চিমবঙ্গ, আমাদের বাংলা। 78তম, 78, বুঝতে পারছো? 78তম সন্তোষ ট্রফি, অর্থাৎ 78 বার এই টুর্নামেন্টটা হয়ে গেছে অলরেডি, তাই তো? আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এটা আগের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 3, বলো 1 বাইট ইকুয়াল টু হাউ মেনি বিটস? কত বিটস হয়? কোশ্চেন নাম্বার 3, প্রত্যেকে তোমরা এই যে কারেন্ট টপিক থেকে যে খেলাধুলো পার্ট আছে, সেখানে কোন খেলায় কারা জয়ী হয়েছে এগুলো নোট করবে, একটা খাতা রাখবে কারেন্ট অ্যাফেয়ার্সের, সেখানে একটা চ্যাপ্টার রাখবে খেলাধুলা, সেই খেলাধুলার মধ্যে এইগুলো নোট করবে। আচ্ছা, 1 বাইট ইকুয়াল টু 8 বিটস, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এই বাইট বিটের সম্পর্ক পরীক্ষায় আসে। 1 নিবিল ইকুয়াল টু কত বিটস? 4 বিটস। বলা হচ্ছে 16 বিটসে 1 ওয়ার্ড, 16 বিটসে হবে 1 ওয়ার্ড। প্রত্যেকে তোমরা দেখে নাও। এবং এখানে আমরা আরো কথা বলতে পারি যে কিলোবাইট নিয়ে কথা হয়। 1024টা করে কিলোবাইট যদি আমরা নিই, সরি বাইট নিই, তাহলে আমরা কি পাচ্ছি? 1 কিলোবাইট। তাহলে 1 কিলোবাইট মানে 1000 নয়, 1024 হবে। 1 কেবি আমরা লিখি, যে ডেটাগুলো আমরা বলি সাধারণত। আচ্ছা, 1024 কিলোবাইট, এটা কি হয়? 1024 কেবি ইকুয়াল টু কি হবে? 1 এমবি, মেগাবাইট। তো এইভাবে আমরা পেতে পারি। তাহলে এখানে যেটা আমি বলতে চাইছি, একটু বড় করে লিখলে 1024 বাইট আমরা পাচ্ছি 1 কেবি, কিলোবাইট। আচ্ছা, 1024 কেবিতে আমরা পাচ্ছি 1 এমবি, আবার 1024 এমবিতে আমরা কি পাচ্ছি? 1 জিবি, গিগাবাইট। আচ্ছা, 1024 জিবিতে কি পাচ্ছি? 1 টিবি, টেরাবাইট। তো এইভাবে সেই ওটা বাইট পর্যন্ত রয়েছে, ওয়াইটি পর্যন্ত আছে, অনেকগুলো আছে। তোমরা একটু সার্চ করলেই, গুগল সার্চ করলেই পেয়ে যাচ্ছ এগুলো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা যাচ্ছি। কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকে আনসার করবে। সহজ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রিক দূত কৌটিল্য, মেগাস্থিনিস, সেলুকাস নাকি জাস্টিন? তো এখানে সঠিক উত্তর আমরা বলবো গ্রিক দূত মেগাস্থিনিস। সেলুকাসের দূত হিসেবে তিনি এসেছিলেন। মেগাস্থিনিস, তিনি কিন্তু সেলুকাসের দূত ছিলেন। গ্রিক রাজা সেলুকাস, সেলুকাসে অনেক সময় সেলুকাস করে ফেলে অনেকেই, সেলুকাসের দূত ছিলেন। এবং তার লেখা বিখ্যাত যে একটা বইয়ের নাম আমরা জানি, তার নাম হচ্ছে ইন্ডিকা। ইন্ডিকা বইটিকে রচনা করেছেন, উত্তর হবে মেগাস্থিনিস। কৌটিল্য, তার লেখা হচ্ছে অর্থশাস্ত্র, এবং সেটি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5, কোনটির মধ্য দিয়ে শব্দ চলাচল করতে পারে না বা শব্দ সঞ্চালিত হয় না? কঠিন মাধ্যম, তরল, বায়বীয় নাকি ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমে? তো শব্দ একটি তরঙ্গ আমরা জানি। এই শব্দ তরঙ্গকে আমরা অনেক সময় বলি যে শব্দ তরঙ্গ হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ। স্থিতিস্থাপক তরঙ্গ কেন বলি? কারণ এটি মাধ্যম ছাড়া চলতে পারে না। মাধ্যম ছাড়া
চলতে পারে না। এখন মাধ্যম বলতে জড় মাধ্যমের কথা বলা হচ্ছে। জড় মাধ্যম বলতে আবার কঠিন, তরল বা গ্যাস, যে কোনো জড় মাধ্যমের কথা আমরা বলতে পারি। তাহলে এখানে শব্দ সঞ্চালিত হবে না ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমে। ঠিক আছে, এবার তোমাদের মনে হতে পারে তাহলে স্যার কোন মাধ্যমে শব্দের গতিবেগ সব থেকে বেশি হবে? মনে রাখতে হবে কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সব থেকে বেশি হবে, তারপর তরল, তারপর গ্যাস। কারণ শব্দ স্থিতিস্থাপক তরঙ্গ, এবং যে মাধ্যমের স্থিতিস্থাপকতা বেশি, আমরা জানি কঠিনের স্থিতিস্থাপকতা বেশি, ওই জন্য কঠিনের তুলনায় তরলের একটু কম, তারপর গ্যাস অনেক কম স্থিতিস্থাপক। তাহলে এখানে গতিবেগ, শব্দ তরঙ্গের গতিবেগ কঠিন মাধ্যমে সব থেকে বেশি হবে, তারপর তরলে হবে, তারপর গ্যাসে হবে। এবার বিভিন্ন কঠিন পদার্থ রয়েছে, তাদের মধ্যে আবার যে বেশি স্থিতিস্থাপক সেখানে শব্দের বেগ বেশি হবে। পিতল, ব্রোঞ্জ এবং জার্মান সিলভার, এই সংকর ধাতুতে উপস্থিত সাধারণ ধাতুটি হলো কোনটি? প্রত্যেকে যারা কারেক্ট আছো অ্যান্সার করো। দুর্দান্ত একটা প্রশ্ন আছে। পিতল, ব্রোঞ্জ এবং জার্মান সিলভার, এখানে কোন ধাতুটি কমন আছে? আচ্ছা, পিতলে কি থাকে? তামা, দস্তা থাকে। ঠিক আছে, আমরা একটু দেখে নিই ব্রোঞ্জে কি থাকে। ব্রোঞ্জে থাকে তামা এবং টিন থাকে। তাহলে এখান থেকে যে কমন পাচ্ছি তামা হয়ে যাবে উত্তর। আমি জার্মান সিলভারে কি আছে অতটা না গেলাম, আমরা সেই ম্যাথামেটিক্যালি গসগুর মতো যদি করি, একটা কমন ফ্যাক্টর বার করতে চাইছি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, একটা ফ্যাক্টর আমরা পেয়ে গেছে এখানে তামা, তাহলে উত্তর হয়ে যাবে তামা বা কপার, সিইউ। ঠিক আছে, এটা সিইউ প্লাস জেডএন, এটা হচ্ছে সিইউ প্লাস এসএন, আর এটা হচ্ছে তামা দস্তার সঙ্গে নিকেল যোগ করো। তাহলে জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না, এটা আগে মাথায় ঢুকিয়ে নিতে হবে। সিলভার থাকে না, তামা থাকে, দস্তা থাকে, প্লাস নিকেল থাকে, এগুলো জেনে রাখতে হবে। তাহলে সিইউ প্লাস জেডএন প্লাস এনআই, নিকেল। ভালো করে খেয়াল করো, তামা, দস্তা, নিকেল। তাহলে এই হচ্ছে ফর্মুলা কিসের? জার্মান সিলভারের। এইগুলো একটু লিখে নিতে হবে। এইগুলো বেশিরভাগ প্রশ্নে দেখবে পিতল, ব্রোঞ্জ নাই, জার্মান সিলভার আসে পরীক্ষায়। সম্প্রতি একটা দুর্দান্ত ঘটনা যেটা পরীক্ষা আসার মতো, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার একটি উৎসবকে তারা রাজ্য উৎসব হিসেবে ঘোষণা করেছে। রাজ্য উৎসব অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার ঘোষণা করেছে। বলতে হবে সেই উৎসবটার নাম কি? পোঙ্গল, উদাগি, শিবরাত্রি, রথ সপ্তমী। কোশ্চেন নাম্বার 7, সঠিক উত্তর কি হবে? প্রশ্নটা বোঝা গেছে? অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার তারা রাজ্য উৎসব, স্টেট ফেস্টিভ্যাল হিসেবে মর্যাদা দিয়েছে যে উৎসব, তার নাম হচ্ছে অপশন ডি রথ সপ্তমী। অপশন ডি রথ সপ্তমী এখানে সঠিক উত্তর হয়ে যাবে। যারা অপশন ডি করেছো উত্তর তোমাদের সঠিক হয়েছে। এবং এখানে পোঙ্গল, উদাগি, শিবরাত্রি এগুলো কিন্তু অন্ধ্রপ্রদেশে এই উৎসবগুলো পালিত হয়, কিন্তু তার মধ্যে রথ সপ্তমীকে রাজ্য উৎসবের তকমা দেওয়া হয়েছে। আচ্ছা, হীরক এত শক্ত বা কঠিন কেন? এর কঠিনত্বের কারণ কি? হীরকের পরমাণু সংখ্যার উপরে, নাকি এটি খনিতে পাওয়া যায় তার জন্য, নাকি এর চতুস্তলক গঠন? অপশন ডি কোনোটি নয়। আমরা প্রকৃতিতে কঠিন মৌল বা শক্ত মৌল যদি বলি, উত্তর হবে হীরক বা হিরে, খুবই শক্ত। আবার হীরক এটা কিন্তু খনিতে পাওয়া যায়, একদমই সঠিক। কিন্তু খনিতে তো অনেক বিষয় পাচ্ছি, লোহা সেটাও তো খনিতেই পাচ্ছি,
কয়লা, সেটাও খনিতেই পাচ্ছি। কয়লা থেকেই আমরা বলি কার্বনের রূপভেদ হচ্ছে হীরক। ঠিক আছে, কার্বন থেকে অনেক কিছু পাচ্ছি আমরা, শুধু হীরক পাই না, গ্রাফাইট, গ্যাস কার্বন, ফুলারিন। ঠিক আছে, তো তার মধ্যে এই যে হীরক, যার গঠন হচ্ছে চতুস্তলকীয় গঠন, যেটা একে কঠিন করে তুলেছে। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। নিচের কোনটি ভিন্ন প্রকৃতির? সেম প্রশ্ন, আগের প্রশ্ন, এটা একই রকমই। কয়লা, হীরক, কোক, কেরোসিন, এটা এর মধ্যে কোনটি আলাদা? দেখো, পুলিশের পরীক্ষায় বা ডব্লিউবিপিতে এই ধরনের একটা প্রশ্ন একটা না, দুটো তিনটে থাকে, কোনটি আলাদা। এটা রিজনিংও বলা যায়, আবার জিকেতেও বলা যায়, তাই তো। ভিন্ন প্রকৃতির হচ্ছে এখানে কেরোসিন হবে। এটা তরল সেজন্য নয়, কারণ এটা হচ্ছে খনিজ তেল থেকে পাই, কিন্তু কয়লা, হীরক, কোক এগুলো সব কার্বন থেকে পাচ্ছি আমরা, কার্বন ঘটিত আমরা বলতে পারি। কেরোসিন খনিজ তেল থেকে আমরা পাচ্ছি, পেট্রোলিয়াম থেকে। প্রেসার কুকারের প্রস্তুতিতে যে নীতিকে কাজে লাগানো হয় সেটি কি? একটা প্রেসার কুকার তৈরি করতে গেলে কোন নীতি আমরা ফলো করি? অপশানে বলা হচ্ছে তরলের উপর ঢাকনা দিলে তাড়াতাড়ি উত্তপ্ত হয়, এটা কি? দ্বিতীয় হচ্ছে তরলের উপর চাপ কমালে উষ্ণতা বাড়ে, তরলের উপর চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। অপশান ডি এর কোনোটিই নয়। কোশ্চেনটি কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন আছে এবং এটি খুব ইম্পর্টেন্ট। প্রেসার কুকার যেখানে আমরা দেখেছি যখন কোনো খাদ্যবস্তু সিদ্ধ হয় না, অনেক সময় গলাতে সময় লাগছে, বা দ্রুত রান্নার জন্য অনেক সময় প্রেসার কুকার আমরা ব্যবহার করে থাকি। তো এর কারণটা এটাই, এখানে স্ফুটনাঙ্ক অনেক ঊর্ধ্বে রাখা হয়, স্ফুটনাঙ্কটা বাড়ানো হয় তরলের। ঠিক আছে, চাপটা বাড়িয়ে দেওয়া হয়, ঢাকনা দিয়ে আবদ্ধ করা হয়, দিয়ে কি চাপটা বাড়ানো হয়, দিয়ে তরলের স্ফুটনাঙ্কটা বেড়ে যায়। এবার ওই তরলে, সে তরলে যায় তুমি জলের মধ্যে তুমি সে মাংস দাও বা অন্য কিছু দাও, যখনই সে টেম্পারেচারটা অনেকটা হাই করে দেবে, অটোমেটিক্যালি দ্রুত গলে যাবে। ঠিক আছে, খাদ্যবস্তু দ্রুত গলে যাবে। তো এই হচ্ছে নীতি। তাহলে তরলের উপর চাপ বাড়ালে, অর্থাৎ চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, এই নীতি এখানে ফলো করা হয়। বলা হচ্ছে প্রেসার কুকারের ভিতরে নর্মালি আমরা জানি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ফুটে বাষ্প হচ্ছে, সেখানে 100টা 120 হয়ে যাচ্ছে, এবং বায়ুমণ্ডলীয় চাপ যেখানে দ্বিগুণ করা হয়। কোশ্চেন নাম্বার 11, ভারতের মূল সংবিধানে কতগুলি ধারা ছিল? মূল সংবিধানে কতগুলি ধারা ছিল? সহজ কোশ্চেন আছে, এবং এটা প্রত্যেকে তোমাদের জানা আছে যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 47 থেকে 50, 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান ফাইনালি কার্যকরী হয়, এবং সেখানে সেই সংবিধানটাকেই মূল সংবিধান বলা হবে। এবং সেই সময় থেকে 395টি ধারা ছিল, 8টি তফসিল ছিল, 22টি পাঠ ছিল। 22টি পাঠ, 8টি তফসিল, 395টি ধারা ছিল। বর্তমান 448টি ধারা আছে, এবং তার উপধারা আরো অনেক আছে। পাশাপাশি 12টি তফসিল হয়ে গেছে, 25টি পাঠ হয়েছে। এগুলো মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, পাকস্থলীতে, আমাদের মানব পাকস্থলীতে অ্যাসিড মিশ্রিত যে অর্ধপাচিত খাদ্য থাকে, সেই খাদ্যকে একটা নামে ডাকা হয়, তাকে কি বলা হয়? কাইম, কাইল, বোলাস, ফিসে। অ্যাসিড মিশ্রিত পাকস্থলী থেকে আমাদের কোন অ্যাসিড খরিত হয় বলতো? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা পাকস্থলীতে থাকে, হজমে সাহায্য করে আমাদের। এবং এই অ্যাসিড মিশ্রিত যে অর্ধপাচিত খাদ্য থাকে, সেই খাদ্যকে কোন নামে ডাকা হয় বা কি বলা হয়? উত্তর হবে অপশান এ, কাইম। অপশন এ কাইম এখানে সঠিক উত্তর। অপশন এ যারা করেছে উত্তর সঠিক হয়েছে তোমাদের। পরবর্তী কোশ্চেন, অশোককে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন? সম্রাট অশোক, আমরা জানি তাকে একটা সময় পর্যন্ত তার জীবনটাকে দুটো ভাগে ভাগ করেছে ঐতিহাসিকরা, এবং একটা পার্ট খুবই হিংস্র, আর একটা পার্ট ঠিক বিপরীত, যতটা হিংস্র ততটাই প্লাইট হয়ে যাচ্ছে। অর্থাৎ তিনি একটা সময় চণ্ডাশোক ছিলেন, তার
প্রচুর ভ্রাতাকে হত্যা করেছেন, ইতিহাসে আমরা এটা পেয়েছি। পাশাপাশি কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা, সেটাই তার মনে দাগ কেটেছে। পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর থেকে যুদ্ধ ছেড়ে দিয়েছেন এবং মানুষকে সেই সেবায় নিয়োজিত হয়েছেন। এবং তারপর থেকে তার জীবনে অনেক পরিবর্তন এসছে এবং তারপর তার জীবনটাকে ধর্মাশোক হিসেবে দেখা হয় এবং তাকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন মূলত কার কার প্রচেষ্টা বা কে ইনফ্লুয়েন্সার কে ছিল এখানে, সেটাই এখানে প্রশ্ন। তো অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন, এখানে উত্তর হবে উপগুপ্ত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জেনে রাখো প্রত্যেকে। এবং অশোকের সময় আমরা এটাও জানি যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়, পাটলিপুত্রে হয় এবং সেখানে ত্রিপিটক এটা কমপ্লিট হয়। ত্রিপিটক মানে তিনটি পিটক, বিনয় পিটক, সত্য পিটক ও বিধর্ম পিটক। তো এই তিনটি পিটক একসঙ্গে রচিত হয়নি, একদম প্রথম বৌদ্ধ সম্মেলন যেটা অজাতশত্রুর সময় দুটি পিটক হয়েছিল। ওকে, এবং থার্ড সম্মেলনে এসে অভিধর্ম পিটক হলো এবং তিনটি পিটক মিলে হলো ত্রিপিটক। বর্গাদার প্রথা প্রথমে প্রয়োগ করা হয় কোথায়? ওয়েস্ট বেঙ্গল বর্গাদার একটা রয়েছে। এই বর্গাদার প্রথা কবে প্রথমে কোথায় প্রয়োগ করা হয়েছিল? কর্ণাটক, কেরালা, পশ্চিমবঙ্গ নাকি বিহারে? কোশ্চেন নাম্বার 14, বলো কি হবে সঠিক উত্তর। বর্গাদার প্রথা এটি প্রথম প্রয়োগ করা হয় আমাদের পশ্চিমবঙ্গে। প্রথমে একটা অ্যাক্ট আসছে, ওয়েস্ট বেঙ্গল বর্গাদার অ্যাক্ট 1950। এই অ্যাক্ট অনুসারে অপারেশন বর্গা যেটা চালু হয়েছিল 1978 সালে ওয়েস্ট বেঙ্গলে। কবে চালু হয় অপারেশন বর্গা? যেটি চালু হয় 1978 সালে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা দ্রবণ আছে, এর বর্ণটা কেমন? 15 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করো। লাল, বেগুনি, হলুদ নাকি কমলা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই দ্রবণের বর্ণটা হবে বেগুনি। সিকিম এবং তিব্বতের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথটি হলো কি? তিব্বত মূলত চীনের একটা অংশ ধরা হবে। ওকে, সিকিম এবং তিব্বত এদের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথ জজিলা, টুলুংলা, নাথুলা, ভোরঘাট। তো বিভিন্ন গিরিপথ রয়েছে ভারতে। এই গিরিপথগুলো বিভিন্ন জায়গার মধ্যে একটা সংযোগ রক্ষা করছে। তো এটা নিয়ে একটা ক্লাস তোমাদের দেব আশা করছি। তো এখানে উত্তর হবে নাথুলা পাস। নাথুলা পাসটা কোথায়? মূলত সিকিম এবং সিকিম তিব্বতের মধ্যে যোগাযোগ রক্ষা করে। আচ্ছা, এই যে জজিলা পাস তোমরা দেখছো অপশন এতে রয়েছে, এটা শ্রীনগর এবং লে এই দুটো স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে। ভোরঘাট পাস মুম্বাই এবং পুনে শহরের মধ্যে যোগাযোগ রক্ষা করছে। পালঘাট সেটা হচ্ছে তোমার কেরালা, তামিলনাড়ু, এখান থেকে যেটা নীলগিরি টু আন্নামালায় যোগাযোগ রক্ষা করে। আচ্ছা, সম্প্রতি কোন দল 2024 সালের তথা প্রো কবাডি লিগ 11 অর্থাৎ প্রো কবাডি লিগ সিজন 11-এ চ্যাম্পিয়ন হয়েছে? কোন দল? কবাডি লিগ কিন্তু সেই দেখতে দেখতে 11 বছর হয়ে গেছে। 2024 সালের প্রো কবাডি যে লিগটা হলো, এই সিজন হলো 11। 2024 সালের প্রো কবাডি লিগ 11-এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? হরিয়ানা স্টিলার্স, পাটনা পাইরেটস, বেঙ্গল ওয়ারিয়ার্স, পুনের এই পল্টন। উত্তর হবে অপশন এ, হরিয়ানা স্টিলার্স। অপশন এ, এটা কিন্তু নোট করে রাখবে তোমরা প্রত্যেকে। এটা একটা ইনফরমেশন খেলাধুলো রিলেটেড এবং কারেন্ট টপিক। হরপ্পা সভ্যতার ব্যবহৃত ধাতু ছিল এখানে কোনটি? হরপ্পা সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল? তামা, টিন, তামা লোহা, টিন লোহা, লোহা নিকেল। দেখো, যারা একটু পড়াশুনো ডেপথে করেছো বা একটু ভাবনা চিন্তা করলেই, ডেপথে না গেলেও হবে, উত্তর তোমরা করে ফেলতে পারবে, একদম ম্যাথামেটিক্যালি অ্যান্সার করতে পারবে। একটা পয়েন্ট দেখি, পয়েন্টটা হলো কি? পয়েন্টটা হচ্ছে লোহা। হরপ্পা বা সিন্ধু সভ্যতারা লোহার ব্যবহার জানতো না। তাহলে এখানে তোমরা যে কটা লোহা আছে কেটে দাও, উত্তর হয়ে যাবে অপশানে। বললাম না ম্যাথামেটিক্যালি
তুমি সলভ করতে পারছো, একটা কথা তুমি এখানে এলিমিনেট করলেই অ্যান্সার চলে আসছে। তো তারা তামার ব্যবহার জানতো, টিনের ব্যবহার জানতো, ঠিক আছে। তামা টিন মিশিয়ে একটু আগে আমরা বললাম না ব্রোঞ্জ হয়, তারপর ব্রোঞ্জ চালকোলিথিক এজ শুরু হলো, তাম্রপ্রস্তর যুগ। তো হরপ্পা সভ্যতাটা মূলত চালকোলিথিক এজের, তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। আমরা স্টোন এজ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর, নবপ্রস্তর, তারপর আসবে তাম্রপ্রস্তর যুগ, তারপর লৌহপ্রস্তর। অর্থাৎ আর্যরা যখন আসে, আর্যরা লোহার ব্যবহার জানতো, ঠিক আছে। আর্যরা কিন্তু লোহার ব্যবহার জানতো। অনেক সময় সিন্ধু সভ্যতার পতনের কারণে দেখবে, এটাও পাবে তোমরা ইতিহাস বইতে, যে তারা লোহার ব্যবহার জানতো না। হরপ্পা সভ্যতা মানে কিন্তু সিন্ধু সভ্যতা, মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা লোহাটাকে বাদ দিয়ে দিলাম, উত্তর হবে অপশানে তামা এবং টিন। ওকে। আচ্ছা, ভারতীয় সভ্যতার কোন ধারায় বলা হয়েছে যে রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ ভাষাগত সংখ্যালঘু শ্রেণীর শিশুদের জন্য মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করবে? এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? দেখো, ভারতের নির্দেশাত্মক নীতি রয়েছে 5 নম্বর থেকে 11 নম্বর আর্টিকেলে, তাই তো। পাশাপাশি মৌলিক অধিকার 12 থেকে 35, তারপর স্টেট ডিপিএসপি রয়েছে, সরি নির্দেশাত্মক নীতি বলছি, নির্দেশাত্মক নীতি 5 থেকে 11 নয়, নাগরিকত্ব 5 থেকে 11, একটু মিস্টেক হয়ে গেছে বলতে গিয়ে। বলতে যাচ্ছিলাম নির্দেশাত্মক নীতিটা আর্টিকেল 36 to 51। এখানে যে নির্দেশাত্মক নীতি রয়েছে তার পাশাপাশিও কিছু কিছু পয়েন্টে আছে যেটা এই আর্টিকেলের ভিতরে নেই, তার মধ্যে এটা একটি, এটাও কিন্তু একটা নির্দেশাত্মক নীতির মধ্যেও ধরা হয়, ঠিক আছে। আর্টিকেল 350A, এই ধারাটা। এখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের এই ধারাতে বলা হয়েছে যে রাজ্য সরকার স্থানীয় কর্তৃপক্ষ ভাষাগত সংখ্যালঘু শ্রেণীর শিশুদের জন্য মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করবে। হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপটি হলো কোনটি? হাইড্রোজেন যার আইসোটোপ 3টি, তার মধ্যে একটি আছে তেজস্ক্রিয়, তেজস্ক্রিয় আইসোটোপ একটি। তাহলে প্রথমে আমরা জানি প্রোটিয়াম, যার ফর্মুলাটা এটা 1H1, ডয়টেরিয়াম 1H2, ট্রিটিয়াম 1H3। ওকে, তো এখানে তুমি যদি ভালো করে খেয়াল করো, আমরা একটা কথা আমি বহু ক্লাসে যখন এই তেজস্ক্রিয়তা নিয়ে পড়েছি, নিউট্রন প্রোটন রেশিও, এই নিউট্রন ভাগ প্রোটন রেশিওটা যদি 1.5 এর বেশি হয়, এর বেশি হলে সেই পরমাণু তেজস্ক্রিয়তা দেখাবে, সেই পরমাণু কি করবে? তেজস্ক্রিয়। তার কারণ অনেক রয়েছে, এখন বলতে গেলে 15 মিনিট লাগবে। আচ্ছা, তাহলে 1.5 এর বেশি হতে হবে। তাহলে এখানে আমরা যদি নিউট্রন কটা দেখি, আমরা একদম ছকে বলে দিচ্ছি তোমাকে, তুমি চিনতে পারবে নিজে নিজেই কোনটি। তাহলে এখানে নিউট্রন 0, প্রোটন একটা। এখানে দেখো, এখানে প্রোটন একটা, নিউট্রন কটা? একটা। এখানে কটা? ট্রিটিয়ামটা, এটা কিন্তু এই, ঠিক আছে। এখানে প্রোটন কটা? একটা, নিউট্রন কটা? দুটো। n/p কত হচ্ছে? 2/1, মানে 2 গ্রেটার দ্যান 1.5, দেখতে পাচ্ছ? তাহলে ম্যাথামেটিক্যালি তুমি বুঝে গেলে যে এটাই কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ ট্রিটিয়াম। ভালো করে গল্পটা দেখে নাও, এটাই কিন্তু নিয়ম। এই যে নিউট্রন ভাগ প্রোটন, এই যে অনুপাতটা 1.5 এর যদি বেশি হয়, সেই পরমাণু অবশ্যই তেজস্ক্রিয় হবে। ক্লিয়ার? আচ্ছা, চলো। তো আমাদের যে ব্যাচগুলো আমরা করাচ্ছি, আমাদের অ্যাপে ক্লাসগুলো হচ্ছে এবং তোমরা পাচ্ছ এই সমস্ত ব্যাচ, দেখে রাখো প্রত্যেকে, যদি প্রয়োজন হয় অবশ্যই যুক্ত হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21 দিয়ে আজকের সেশন আমি এন্ড করব। একটা হোমওয়ার্ক থাকলো, ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা তোমরা আজকের হোমওয়ার্ক করবে। এবং আমরা আলোচনা করেছি 20 কোশ্চেন, এবং এটা ধরে নিলে 21+1। কে কত পাচ্ছ একটু কমেন্ট করে জানিয়ে দেবে। সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।